নমস্কার। আজকের গল্প পরশুরাম রচিত উৎকোচ তত্ত্ব। লোকনাথ পাল জেলা জজ, অতি ধর্মভীরু খুঁতখুঁতে লোক। তিনি সর্বদা ভয়ে ভয়ে থাকেন পাছে ধূর্ত লোকে তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেয়। 6 মাস পরেই তাকে অবসর নিতে হবে। জজিয়াতির শেষ পর্যন্ত যাতে দুর্নীতির লেশমাত্র তাকে স্পর্শ না করে সে সম্বন্ধে তিনি খুব সতর্ক। উৎকোচ তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থ রচনার ইচ্ছা তার আছে। সময় পেলেই তার জন্য তিনি একটি খাতায় নোট লিখে রাখেন। আজ রবিবার, অবসর আছে। সকালবেলা একতলায় তার অফিস ঘরে বসে লোকনাথ নোট লিখছেন। কৌটিল্য বলেছেন, মাছ কখন জল খায় আর রাজপুরুষ কখন ঘুষ নেয় তা জানা যায় না। কিন্তু একটি কথা তিনি বলেননি, ঘুষগ্রাহী অনেক ক্ষেত্রে নিজেই বুঝতে পারে না যে সে ঘুষ নিচ্ছে। পাপ সবসময় স্বল্পরূপে দৃষ্টিগোচর হয় না, অনেক সময় সক্ষম বা সক্ষমাতি সাপেক্ষে দেখা দেয়। তখন তার স্বরূপ চেনা বড়ই কঠিন। স্পষ্ট ঘুষ, প্রচ্ছন্ন ঘুষ আর নিষ্কাম উপহার এদের প্রভেদ নির্ণয় সকল ক্ষেত্রে করা যায় না। মনে করুন, রামবাবু একজন উচ্চপদস্থ লোক। তার অফিসে একটি ভালো চাকরি খালি আছে। যোগ্যতম প্রার্থীকেই মনোনীত করা তার কর্তব্য। শ্যামবাবুর জামাই একজন প্রার্থী, যথা নিয়মে দরখাস্ত করেছে। শ্যামবাবু রামবাবুকে বললেন, আপনার হাতেই তো সব, দয়া করে আমার জামাইকে সিলেক্ট করবেন। 1000 টাকা দিচ্ছি, বহাল হয়ে গেলে আরো 1000 দেব। এ হলো অতি স্থূল ঘুষ। নির্লজ্জ পাকা ঘুষখোর কিংবা দুর্বল চিত্ত লোভী ভিন্ন কেউ নিতে রাজি হয় না। অথবা মনে করুন, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর ঘনিষ্ঠ পরিচয় আছে। এক হাঁড়ি সন্দেশ এনে শ্যামবাবু বললেন, কাশি থেকে আমার মা এনেছেন, খেও। আমার জামাইকে তো তুমি দেখেইছ, অতি ভালো ছোকরা। তার দরখাস্তটা একটু বিবেচনা করে দেখো ভাই, তোমাকে আর বেশি কি বলবো। এও স্থূল ঘুষ, যদিও পরিমাণে তুচ্ছ। কিন্তু ধরুন, কোনো অনুরোধ না করে শ্যামবাবু এক গোছা গোলাপ ফুল দিয়ে বললেন, আমাদের মধুপুরের বাগানে হয়েছে। এ হলো সক্ষম ঘুষ। এর ফল নিতান্ত অনিশ্চিত, তবে নিরাপদ জেনেই শ্যামবাবু দিতে সাহস করেছেন। আশা করেন এতেই রামবাবুর মন ভিজবে। আবার মনে করুন, রামবাবুর মেয়ের অসুখ। শ্যামবাবু স্ত্রী এসে দিন রাত সেবা করলেন, অসুখও সারল। এক্ষেত্রে তার স্ত্রীর সেবা অনুচ্চারিত অনুরোধ, অর্থাৎ অতি সক্ষম ঘুষ হতে পারে, অথবা নিঃস্বার্থ পরোপকারও হতে পারে। স্থির করা সোজা নয়। রামবাবু যদি দৃঢ়চিত্ত সাধু পুরুষ হন, তবে শ্যামের জামাইয়ের প্রতি কিছু মাত্র পক্ষপাত করবেন না, তবে অন্যভাবে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু রামবাবু যদি বন্ধু বৎসল কোমল প্রকৃতির লোক হন, তবে শ্যামগৃহিণীর সেবা হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাকে প্রভাবিত করবে। এছাড়া বাংময় ঘুষ আছে যার আর্থিক মূল্য নেই, অর্থাৎ খোসামত বা প্রশংসা। নিপুণভাবে প্রয়োগ করলে বুদ্ধিমান সাধু লোকও এর দ্বারা প্রভাবিত হয়। লোকনাথের নোট লেখায় বাধা পড়ল। দরজা ঠেলে এক বৃদ্ধ ভদ্রলোক ঘরে এসে বললেন, কেমন আছো লোকনাথ বাবাজি? অনেক কাল তোমাদের দেখিনি। সে কি, চিনতে পারছো না? আরে, আমি হলাম তোমাদের মোহিত পিসে মশাই, বেহালার মোহিত সমাজদার। কই রে পারলে, কোথায় আছিস? এদিকে আয় না মা। হাঁক ডাক শুনে লোকনাথ গৃহিণী পারুলবালা এলেন।
আগন্তুক লোকটিকে চিনতে তারও কিছু দেরি হলো। তারপর মনে পড়লে প্রণাম করে বললেন, মোহিত পিসে মশাই এসেছেন, উহ কি ভাগ্যি। অগত্যা লোকনাথও একটা নমস্কার করলেন। মোহিত সমাজদার হাঁক দিলেন, রাম বাচান, জিনিসগুলো এখানে নিয়ে আয় বাবা। মোহিত বাবুর অনুচর বাইরে অপেক্ষা করছিল। এখন ঘরে এসে মনিবের সামনে 4টে বান্ডেল রাখল। একটা কার্ডবোর্ড বাক্স পারুলবালার হাতে দিয়ে মোহিতবাবু বললেন, আসল কাশ্মীরি শাল তোর জন্য এনেছি, দেখ তোর পছন্দ হয় কিনা। শাল দেখে পারুলবালা আহ্লাদে গদগদ হয়ে বললেন, চমৎকার, অতি সুন্দর। মোহিত বাবু বললেন, লোকনাথ বাবাজি, তোমার তো কোনো শখই নেই, শুধু বই আর বই, আর একটা ওয়ালনাট কাঠের কিতাব দান মানে বুকে ব্ল্যাক এনেছি। আর এই বাক্সটায় কয়েক গজ কাশ্মীরি তাফতা আছে, একটা শাড়ি আর গোটা 2 ব্লাউজ হতে পারবে। আর ওই চুবড়িটায় কিছু মেওয়া আছে, পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, মনাক্কা, এই সব। কুণ্ঠিত হয়ে লোকনাথ বললেন, আহা, কেন এত সব এনেছেন? এই যে বিস্তর টাকার জিনিস, না না, এসব দেবেন না। মোহিত বাবু বললেন, আরে খরচ করলেই তো টাকা সার্থক হয়, তোমরা আমার স্নেহ পাত্র, তোমাদের দিয়ে আমার তৃপ্তি হয়, তবে দেব না কেন? তোমরাই বা নেবে না কেন? পারুলবালা বললেন, নেব বই কি পিসে মশাই, আপনার স্নেহের দান মাথায় করে নেব। তারপর এখন কোথা থেকে আসা হলো? দিল্লি থেকে? পিসিমাকে আনলেন না কেন? তিনি আর ছেলে মেয়েরা সব ভালো আছেন তো? সব ভালো, তাদের একদিন নিশ্চয়ই আনবো। অনেক কাল পরে কলকাতায় এলুম, বেহালার বাড়িখানা যাচ্ছে তাই নোংরা হয়ে রেখেছে, একটু গোছানো হয়ে যাক, তারপর তোর পিসিকে নিয়ে একদিন আসবো। না 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 না, যাটা কিছু নয়, আমার এখন মরবার ফুরসত নেই, নানা জায়গায় ঘুরতে হবে। আজ চললুম, ঝড়ের মতন এলাম আর গেলাম, তাই না? কিছু মনে করো না। সুবিধে মতন আবার একদিন প্রশ্ন করে লোকনাথ জানলেন মোহিত বাবু তার আসল পিসে নয়, পিসের ভাই। ছেলেবেলায় তার বাপের বাড়িতে আসল পিসের সঙ্গে তার এই ভাইও মাঝে মাঝে আসতেন, সেই সূত্রে পরিচয়। তারপর কালে ভদ্রে তার দেখা পাওয়া যেত। মোহিত বাবু নানা রকম কারবার ফেলেছিলেন, কোনোটারই এখন অস্তিত্ব নেই, কিন্তু সেজন্য তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে হয় না। তার অবস্থা ভালোই, বড় বড় লোকের সঙ্গে বন্ধুত্ব আছে। এখন তিনি কি করেন জানা নেই। লোকনাথ তার অফিস ঘরে বসে ভাবতে লাগলেন, মামার শালা, পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই। মোহিতবাবু স্নেহ হঠাৎ উথলে উঠল কেন? বহুকাল আগে লোকনাথ তার শ্বশুর বাড়িতে এই কৃত্রিম পিসে মশাইটিকে দেখে থাকবেন, কিন্তু এখন মনে পড়ে না। আপাতত মোহিতবাবুর কোনো দোষও ধরা যায় না। তিনি বহু মূল্য উপহার দিয়েছেন, কিন্তু কিছুই চাননি। হয়তো 1 2 পরেই একটা অন্যায় অনুরোধ করে বসবেন। লোকনাথ তার পত্নীকে বললেন, দেখো, তোমার পিসে মশাইয়ের জিনিসগুলো এখন তুলে রাখো, হয়তো ফেরত দিতে হবে। ওইসব দামি দামি উপহারের জন্য অস্বস্তি বোধ করছি, তার মতলব বুঝতে পারছি না। পারুলবালা বললেন, মতলব আবার কি? আমাদের ভালোবাসেন তাই দিয়েছেন। উনি তোমার আপন আত্মীয় নন, ওর নিজের ছেলে মেয়েও আছে, তবে
হঠাৎ আমাদের উপর এত স্নেহ হলো কেন? খুব ধরা তোমার স্বভাব, থাকলেও বা নিজের ছেলে মেয়ে, পরের উপরে কি টান হতে নেই? পিসে মশাই বড় লোক, অনেক উঁচু তিনি দামি জিনিস উপহার দেবেন, তাতে ভাববার কি আছে? তোমাকে তো ঘোষ দেননি। যাই হোক, তুমি এখন ওগুলো ব্যবহার করো না। পারুলবালা গরম হয়ে বললেন, কেন করব না? আমার জিনিস তুমি কোনো দিন আমাকে দিয়েছ এমন? না তুমি তার কদর জানো? পেশে মরিয়ে যদি ভালোবেসে দিয়ে থাকেন, তবে তুমি বাদ সাধবে কেন? আর দামি জিনিস তোমাকে তো দেননি, আমাকে দিয়েছেন। তুমি যে কাঠের র্যাকটা পেয়েছো, সেটা না হয় ফেরত দিও। লোকনাথ চুপ করে গেলেন। দুদিন পরে মোহিতবাবু আবার এলেন। সঙ্গে তার পত্নী আসেননি, একজন অচেনা ভদ্রলোক এসেছেন। মোহিতবাবু বললেন, বাড়ির সব ভালো তো লোকনাথ? ইনি হচ্ছেন শ্রী গিরিধারীলাল পাচারি, মস্ত বড় কারবারি লোক, আমার বিশিষ্ট বন্ধু। ইনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন। লোকনাথ ভাবলেন, এইবারে পিসের গোপন কথাটি প্রকাশ পাবে। জিজ্ঞাসা করলেন, কি প্রস্তাব? আচ্ছা বাবাজি, তোমার সার্ভিস শেষ হতে আর কত দেরি? এখন এক্সটেনশনে আছি, 6 মাস পরেই শেষ হবে। তারপর কি করবে স্থির করেছো? কিছুই করব না, লেখাপড়া নিয়ে থাকবো। হাত নেড়ে মোহিতবাবু বললেন, না 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 না, বসে থাকা ঠিক নয়। তোমার শরীর ভালোই আছে, মোটেই বুড়ো হওনি। তবে রোজগার করবে না কেন? শাস্ত্রে বলে, অজরা মরবং প্রাজ্ঞ বিদ্যামর্থ চেত। তুমি হচ্ছ প্রাজ্ঞ লোক, অর্থ উপার্জনের সঙ্গেই বিদ্যা চর্চা করবে। যা বলছি বেশ করে বিবেচনা করে দেখো। আমাকে যেসব উপহার দিয়েছিলেন তারই জন্য তো। যেতে দিন যেতে দিন, বলুন না আপনার কত খরচ পড়েছিল? গিরধারীলাল তার নোটবুক দেখে বললেন, 2 শাল 1100 টাকা, তাফতা 150 টাকা, কিতাবদান 45 টাকা, মেওয়া 36 টাকা, ট্যাক্সি 16 টাকা, মোট 1347 টাকা। আশ্চর্য হয়ে লোকনাথ বললেন, শাল তো একখানা ছিল। ভুলেন কি? একটা আপনার আর একটা শ্রীমতীজির জন্য কিনবার কথা। ওই শালা মোহিতবাবু একটা শালের দাম চুরি করেছে, দেখে নেবেন। আমি ওর গলায় পা দিয়ে 550 টাকা আদায় করে নেব। আমার সঙ্গে বেইমানি চলবে না, জরুর আদায় করব। তা করবেন। বাকি 797 টাকার একটা চেক আমি আপনাকে দিচ্ছি। আমার জন্য আপনার লোকসান হবে না। একটা রসিদ লিখে দিন। গিরধারীলাল যুক্ত কর কপালে ঠেকিয়ে বললেন, ও হো, হুজুর একদম সচ্চা সাধু মহাত্মা আছেন, খুদ ভগবান আছেন, আপনার দয়া ভুলবো না। সিকিমের চাকরিটাও চাই না। গিরধারীলাল পাচারি সলজ্জ প্রসন্ন মুখে দন্ত বিকাশ করে বললেন, চেক নিয়ে পাচারিজি প্রস্থান করলেন। লোকনাথের গ্লানি দূর হলো। তিনি সোৎসাহে উৎকোচ তত্ত্ব রচনায় মনোনিবেশ করলেন। মোহিতবাবু তার মাথাটি এগিয়ে দিয়ে বিশ্বস্তভাবে নিম্ন কণ্ঠে বললেন, এই গিরিধারীলাল পাচারিজি হচ্ছেন সিকিম স্টেটের মস্ত বড় কন্ট্রাক্টর। পশম, কম্বল, কাঠ, মগনাভি, বড় এলাচ, চিরেতা, মাখন, ঘি এইসব জিনিস ওখান থেকে এদিকে চালান দেন। আবার সুতি কাপড়, চাল, গম, তেল, চিনি, কেরোসিন প্রভৃতি এখানে সাপ্লাই করেন। সিকিমের আমদানি রপ্তানি এরই হাতে।
মহারাজও একে খুব খাতির করেন, নানা বিষয়ে পরামর্শ দেন। মহারাজ একে বলেছেন, বলুন না গিরিধারী বাবু, নিজেই বলুন না। গিরিধারী বললেন, শোনেন হুজুর, মহারাজ তার বড় আদালতের জন্য একজন চিফ জজ চান। ওখানকার লোকেদের উপর তার বিশ্বাস নেই, মনে করেন সবাই ঘুষখোর। ভালো লোকের খোঁজ নেবার ভার আমাকেই দিয়েছেন, তাই আমি মোহিত বাবুকে ধরেছিলাম। এর কাছে শুনেছি আপনিই উপযুক্ত লোক, যেমন বিদ্বান বুদ্ধিমান, তেমনি ইমানদার সাধু পুরুষ। লোকনাথ বললেন, জজের দরকার থাকে তো সিকিম সরকার ভারত সরকারকে লিখলেন না কেন? মোহিত বাবু বললেন, লিখবেন লিখবেন, মহারাজ নিজে লোক স্থির করবেন, তারপর ইন্ডিয়া গভর্নমেন্টকে লিখবেন, অমুককে আমার পছন্দ, তাকেই পাঠানো হোক। কোনো বাজে লোক দিল্লি থেকে আসে তা তিনি চান না। খুব ভালো পোস্ট, 10 বছরের জন্যে পাকা। এখানকার হাইকোর্ট জজের চাইতে বেশি মাইনে, চমৎকার ফ্রি কোয়ার্টার্স, ফ্রি মোটর কার, আরো নানা সুবিধে। তুমি যদি রাজি হও তবে গিরধারীজি নিজে গিয়ে মহারাজকে বলবেন। লোকনাথ বললেন, আমি না ভেবে বলতে পারি না। ঠিক কথা, ভাববে বই কি, বেশ করে বিবেচনা করে দেখো, পারুলের সঙ্গেও পরামর্শ করো, অতি বুদ্ধিমতী মেয়ে। কিন্তু বেশি দেরি করো না, মহারাজ তাড়াতাড়ি ব্যাপারটা সেটেল করতে চান। ইনি আবার চায় না জাপান বেড়াতে যাবেন কিনা, দিন কতক পরে আবার দেখা করব। লোকনাথের অস্বস্তি বেড়ে গেল, তিনি আবার ভাবতে লাগলেন, হেই পিসে মশাইটি অদ্ভুত লোক, কেবল অনুগ্রহই করে চলেছেন। এখনো পর্যন্ত প্রতিদান কিছুই চাইলেন না। দেখা যাক, আবার যেদিন আসবেন সেদিন তার ঝুলি থেকে বিড়াল পার হয় কিনা। 2 সপ্তাহ পরে মোহিতবাবু একাই এলেন। হেসেই ম্লান মুখে বললেন, গিরধারীলালজি আসতে পারলেন না, তার মনটা বড়ই খারাপ হয়ে আছে। কি হয়েছে? আর বলো কেন, ভদ্রলোক মহা ফ্যাসাদে পড়েছেন। তার মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা হয়ে আছে রামশরণ পোদ্দারের ছেলে শিবশরণের সঙ্গে, কিন্তু শিবশরণের মাথার উপর খাঁড়া ঝুলছে। এখন বেলে খালাস আছে ছোকরা, একদিকে ভালোই, তবে বড় লোকের ছেলে, কুসঙ্গে পড়ে একটু চরিত্র দোষ ঘটেছিল। ব্যাপারটা কাগজে পড়ে থাকবে, প্রায় 8 মাস আগেকার ঘটনা। তবলাওয়ালা লেনে তিতলিবাই নাচওয়ালি থাকতো, তার কাছে শিবশরণ যেত, আর 2-4 জন বন্ধুও যেত। দুপুর রাতে তিতলি যখন বেহুশ হয়ে ঘুমোচ্ছিল, তখন কোনো লোক তার পিঠে ছোরা মেরে পালিয়ে যায়। তিতলি বেঁচে আছে, কিন্তু খুবই জখম হয়েছে। পুলিশ শিবশরণকেই সন্দেহ করে চালান দেয়। আমাদের সকলেরই আশা ছিল যে শিবশরণ খালাস পাবে, কিন্তু সম্প্রতি ম্যাজিস্ট্রেট তাকে দায়রা সোপর্দ করেছেন। ভাবি জামাইয়ের এই বিপদে গিরধারীলাল পাচারি অত্যন্ত ধমে গেছেন। তার মেয়েও কান্নাকাটি করছে। তবে আমি বেশ ভালোই জানি যে ছোকরা একেবারে নির্দোষ, তার কোনো বন্ধুই এই কাজ করে সরে পড়েছে। লোকনাথের মুখ লাল হলো, বললেন, দেখুন, এ সম্বন্ধে আমাকে আর কোনো কথা বলবেন না, আমার কোর্টেই সেই কেসটা আসবে। প্রকাণ্ড জিভ কেটে মোহিতবাবু বললেন, তাই নাকি? না 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 না,
তাহলে আর তোমাকে কিছুই বলা চলবে না। তবে গিরধারীর জন্যে আমার মনটা বড়ই খারাপ হয়ে আছে। আচ্ছা, মকদ্দমাটা ভালোই ভালোই চুকে যাক। শিবশরণ খালাস পেলেই গিরধারী বাবু নিশ্চিন্ত হয়ে সিকিম রওনা হবেন। আচ্ছা বাবাজি, চলুম। 5 দিন পরে লোকনাথ তার অফিস ঘরে বসে কাগজ পড়ছেন। হঠাৎ গিরধারী লাল পাচারি স্মিত মুখে এসে বললেন, নমস্কার। লোকনাথ বিরক্ত হয়ে বললেন, দেখুন পাচারিজি, সেদিন মোহিত বাবুর কাছে যা শুনেছি তারপর আপনার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না। আপনি এখন যান। গিরধারীলাল হাত নেড়ে বললেন, আরে রাম ও রাম, সেসব কথা আপনি একদম ভুলে যান। রাম শরণ আমার কেউ নয়, তার বেটা শিব শরণও কেউ নয়। সে খালাস পাবে কি না তাতে আমার কি? কেন? সে তো আপনার ভাবি জামাই। থু, আমার বেটি বলেছে ওই লুচ্চা খুনি আসামিকে সে কিছুতেই বিয়া করবে না। এখন হুজুর যদি তাকে ফাঁসিতে লটকে দেন তাতে আমার কোনো জোর নেই। লোকনাথ বললেন, ওই কেস আমার কোর্টে আসবে না, অন্য জজের এজলাসে যাবে। আপনাদের প্রস্তাবের পর আমি আর এই মামলার বিচার করতে পারি না। বড় আফসোসের কথা, বদমাশটাকে হুজুর যদি কড়া সাজা দিতেন তো ভালো হতো। আচ্ছা, ভগবান সবকুছ মঙ্গলের জন্যই করেন। তবে আমার বড়ই নুকসান হলো। শিব শরণকে সোনার ঘড়ি, হীরা বসানো কোটের বোতাম, আংটি সব দিয়েছিলাম, তার ফেরত দেবে না বলেছে। হুজুর যদি ওকে 10 বছর কয়েদ দিতেন তো ঠিক সাজা হতো। ওই মোহিত বাবুর মারফত আরো কিছু খরচ হয়ে গেল।